ভাবা যায় ভারতের একটা নামকরা পত্রিকা আনন্দবাজার, তাদের একটা মাত্র লাইন, আর তাতেই বাংলাদেশের রাজনৈতিক মহলে একেবারে আলোচনার ঝড়। মনে হচ্ছিল যেন এই একটা ঘোষণাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে হঠাৎ করে ঘোষণাটা এলো, এর পেছনের আসল ঘটনাটা কি? যিনি এই বিশ্লেষণটা করেছেন তার মতে ব্যাপারটা কিন্তু মোটেই অতটা সোজাসাপটা না। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব? প্রথমে আসবে সেই রহস্যময় সংবাদ প্রতিবেদনটার কথা, এরপর দেখব একটা কথিত ভারতীয় চালের তত্ত্ব, তারপর আমরা কথা বলবো শহীদ হাদির চেতনা নিয়ে, আর দেখব কিভাবে একটা দল একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আর হ্যাঁ, সবশেষে থাকছে বিএনপির জন্য একটা ফাইনাল ওয়ার্নিং বা চূড়ান্ত সতর্কবার্তা। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক সেই রহস্যময় প্রতিবেদনটা দিয়েই। যিনি এটা বিশ্লেষণ করছেন তার মতে এই খবরটা যে সময়ে এসেছে, মানে এর টাইমিংটা, সেটাই কিন্তু বেশ কিছু সিরিয়াস প্রশ্ন তুলে দিচ্ছে। দেখুন, খবরটা কিন্তু শুনতে খুবই সিম্পল। দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন খুবই অস্থিতিশীল, ঠিক সেই সময় তারেক রহমান ফিরছেন। কিন্তু ভাষ্যকার বলছেন এই যে ঠিক সেই সময়েই, এই অংশটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানেই কিন্তু একটা খটকা লাগছে। ভাষ্যকার ঠিক এই পয়েন্টটাই তুলে ধরেছেন। ভাবুন একবার, মাত্র ২৫ দিন আগেই তো তার ফেরার প্ল্যানটা ক্যান্সেল হলো। দেশের রাজনৈতিক অবস্থাও তো যেমন ছিল তেমনই আছে। তাহলে হঠাৎ করে এখন আবার কেন এই ঘোষণা? কি এমন বদলে গেল? আর ঠিক এই প্রশ্নটা থেকেই ভাষ্যকার তার মূল তত্ত্বটা সামনে আনছেন। তার মতে এটা আসলে কোনো সাধারণ খবরই না, বরং এটা ভারতের একটা খুব সাবধানে সাজানো রাজনৈতিক চাল। এই তত্ত্ব অনুযায়ী খবরটার আসল উদ্দেশ্য হল তারেক রহমানের ওপর একটা চাপ তৈরি করা। মানে সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তার ফেরার পেছনে ভারতের একটা হাত আছে। যদিও ভাষ্যকারের মতে আসল ঘটনাটা হতে পারে ঠিক তার উল্টো। এখন প্রশ্ন আসতে পারে, ভারত কেনই বা এমন একটা চাল চালতে যাবে? বিশ্লেষক বলছেন এর উত্তরটা নাকি লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির মাঠে ঘটে যাওয়া এক নতুন বাস্তবতায়। আর সেই বাস্তবতাটার নাম দেয়া হয়েছে হাদির চেতনা। এই যে দেখুন, শহীদ হাদির জানাজায় ১০ লাখেরও বেশি মানুষ। ভাষ্যকার এটাকে কিন্তু শুধু একটা জানাজা হিসেবে দেখছেন না। তার মতে এটা ছিল আসলে ভারত বিরোধী সেন্টিমেন্টের একটা বিশাল বিস্ফোরণ, যা আগে কখনো দেখা যায়নি। তো এই হাদির চেতনা জিনিসটা আসলে কি? ভাষ্যকারের মতে এটা হলো প্রচলিত রাজনীতির বাইরে থেকে উঠে আসা একটা নতুন শক্তি। এর ভিত্তি কিন্তু টাকা বা ক্ষমতা না। এর আসল শক্তি হলো সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আর সোশ্যাল মিডিয়ার স্মার্ট ব্যবহার। আচ্ছা, রাজনীতির এই যে নতুন একটা বাস্তবতা তৈরি হলো, এখানে বিএনপি নিজেদেরকে কিভাবে মানিয়ে নিচ্ছে? ভাষ্যকারের বিশ্লেষণ কিন্তু খুবই পরিষ্কার। তারা এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। পুরনো আর নতুন রাজনীতির মধ্যে পার্থক্যটা বোঝাতে ভাষ্যকার একটা দারুণ মেটাফার বা রূপক ব্যবহার করেছেন। তিনি এটাকে বলছেন জোর করে বিয়ের মতো। তার কথা হলো ওই যে জোর করে জোট বানানো বা টাকা দিয়ে সমর্থন আদায় করা, সেই দিন কিন্তু শেষ। এখনকার যুগ হলো মানুষের সঙ্গে সত্যিকারের কানেকশন তৈরি করে তাদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে রাজনীতি করার। আর এই উক্তিটাতেই কিন্তু পুরো আলোচনার মূল কথাটা বলা আছে। ভাষ্যকার বলছেন দেশের মানুষ এখন আর ওই মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে এই পুরনো বিভাজনের রাজনীতিতে আটকে থাকতে চায় না। তারা এখন সামনে এগোতে চায়। আর ঠিক এই জায়গাতেই বিএনপিকে নিয়ে ভাষ্যকারের সবচেয়ে বড় সমালোচনাটা আসছে। তিনি বলছেন বিএনপি তৃণমূলের এই নতুন শক্তিকে তো বুঝতেই পারছে না, বরং উল্টো তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা এখনও সেই বিদেশি শক্তির উপরই ভরসা করে বসে আছে। তো এই পুরো বিশ্লেষণের শেষে এসে ভাষ্যকার বিএনপিকে কিছু পরামর্শ দিয়েছেন, আর পরামর্শের পাশাপাশি দিয়েছেন একটা বেশ কঠিন সতর্কবার্তাও। তার মতে বিএনপি যদি সফল হতে চায়, তাহলে তাদের জন্য এই ৩টে পদক্ষেপ নেওয়াটা মাস্ট। ১. জনগণকে এটা বিশ্বাস করাতে হবে যে ভারতের সাথে তাদের কোনো গোপন আঁতাত নেই। ২. শহীদ হাদের ওই তৃণমূল ভিত্তিক চেতনাকে গ্রহণ করতে হবে। আর ৩. পুরনো বেভেদ তৈরির রাজনীতি পুরোপুরি বাদ দিতে হবে। এর মধ্যে সবচেয়ে জরুরি হলো প্রথমটা, অর্থাৎ জনগণকে এটা বোঝানো যে তারা স্বাধীন। বিশ্লেষণটার শেষ কথা হলো আজকের দিনে শুধু দলের সাংগঠনিক শক্তি থাকলেই হবে না, তার চেয়েও বড় শক্তি হলো মানুষের পারসেপশন বা ধারণা। ভাষ্যকারের মেসেজটা একদম পরিষ্কার। মানুষের মনে যদি একবার সন্দেহ ঢুকে যায় যে দলটা স্বাধীন না, তাহলে শুধু সংগঠন দিয়ে নির্বাচনে জেতা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, বাংলাদেশের রাজনীতি কি সেই পুরনো কৌশলগুলোকেই আঁকড়ে ধরে পড়ে থাকবে, নাকি এই নতুন তৃণমূল ভিত্তিক বাস্তবতাকে গ্রহণ করবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।